আচ্ছা, আজকে এই তোমার থিওরি লাস্ট ক্লাস হবে গতিবিদ্যা চ্যাপ্টারের। তো আমরা যেগুলো পড়াইছি, হ্যাঁ, এরপরে এখন লাস্ট হচ্ছে বৃত্তাকার গতি আমরা পড়াবো এখন, বা সুষম বৃত্তীয় গতি পড়াবো। আচ্ছা, সুষম বৃত্তীয় গতিটা মানে কি? যখন একটা বস্তু একটা বৃত্তাকার পথে সুসমবেগে বা সমবেগে গতিশীল হবে, তখন আমরা ওই বস্তুর গতিকে বলবো সুষম বৃত্তীয় গতি। অর্থাৎ এক্ষেত্রে বেগের মানের পরিবর্তন হবে না, তবে গতি করতে হবে বৃত্তাকার। এই ধরনের বস্তুর গতিকে আমরা বলবো সুষম বৃত্তীয় গতি। তাহলে সংখ্যাটা কী হবে আমরা একটু দেখি। সুষম বৃত্তীয় গতি, এর সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞাটা হবে বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলমান বা ঘূর্ণায়মান বলতে পারি, আসলে চলমান না বলে আমরা বলবো এক্ষেত্রে ঘূর্ণায়মান। সমদ্রুতিতে ঘূর্ণায়মান কোন বস্তুর গতিকে সুষম বৃত্তীয় গতি বলে। আচ্ছা, এখানে বলছে যে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান, হ্যাঁ, বস্তু যখন সমদ্রুতিতে ঘুরবে, বুঝছো? এখানে সমবেগ বলে নাই, সমদ্রুতি বলছে। সমদ্রুতি বলার কারণ হচ্ছে এক্ষেত্রে তোমার এই বেগের দিক কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তন হবে। কীভাবে দেখো, আমরা এইভাবে দেখাই যে একটা বস্তু এরকম একটা বৃত্তাকার হতে ঘুরে, ধরো সে আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার হতে কোনো একটা বস্তু সে ধরে দিয়ে ঘুরতেছে, বস্তুটা ঘুরতেছে এই দিকে, হ্যাঁ। তাহলে দেখো প্রতি মুহূর্তে তার বেগের দিক হবে কি বরাবর? স্পর্শক বরাবর। বৃত্তাকার পথের স্পর্শক বরাবর হচ্ছে বেগের দিক। যেমন এই মুহূর্তে বেগের দিক এই বরাবর, আবার যদি এখানে চলে আসে তখন বেগের দিক আবার এদিকে হবে, এখানে চলে আসলে বেগের দিক হবে এই বরাবর, অর্থাৎ স্পর্শ বরাবর হচ্ছে বেগের দিক। একটা কথা লক্ষ্য করো, এই প্রতিটা বিন্দুতে স্পর্শক আলাদা আলাদা হবে, স্পর্শকের দিক আলাদা আলাদা হবে। এই কারণে আমরা বলতে পারি এই ক্ষেত্রে বস্তুর বেগের দিকের পরিবর্তন ঘটতেছে, তবে মানের পরিবর্তন ঘটবে না, বুঝছো? একই মান থাকবে, বাট দিক পরিবর্তন হবে। এই কারণে এটাকে বেগ না বলে কি বলছে? দ্রুতি বলছে। সমবেগ না বলে কি বলছে? সমদ্রুতি বলছে। অর্থাৎ বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘূর্ণায়মান কোনো বস্তুর গতিকে আমরা বলবো সুষম বৃত্তীয় গতি। আচ্ছা, এখন এই ক্ষেত্রে তোমার এই বেগের মান কিন্তু একই থাকে, কিন্তু দিক পরিবর্তন হয়। মান এক থাকলেও দিক পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি এক্ষেত্রে আসলে বেগের পরিবর্তন হচ্ছে। কীভাবে? কারণ বেগ হচ্ছে একটি ভেক্টর রাশি। তো স্বাভাবিকভাবে ভেক্টর রাশির মান এক থাকলেও যদি দিক পরিবর্তন হয়, আমরা বলবো যে ওই ভেক্টর রাশি পরিবর্তন হচ্ছে। যেহেতু এখানে বস্তুটি ঘুরতেছে বৃত্তাকার পথে, তার প্রতিটা বিন্দুতে তার বেগের মান একই, যেটা আমরা বলছি সমদ্রুতি, কিন্তু দিক ভিন্ন। দিক ভিন্ন হওয়ার কারণে আমরা, যেহেতু এটা ভেক্টর রাশির বেগ, আমরা বলবো যে এই বিন্দুতে বেগ যা হবে এই বিন্দুতে বেগ সেটা হবে না। মান একবার, দিক তো আলাদা, ফলে ভেক্টর রাশির ক্ষেত্রে এটা আলাদা হয়ে যাবে। তাই বেগ আমরা বলতে পারি প্রতি বিন্দুতেই, প্রতিটা মুহূর্তেই তার বেগের পরিবর্তন হচ্ছে। আর যেখানে বেগের পরিবর্তন হয় সেখানে কিন্তু ত্বরণ থাকে। তাহলে আমরা বলতে পারি যে সুষম বৃত্তাকার পথে গতিশীল বস্তু সমদ্রুতিতে চললেও, এটা কিন্তু সমদ্রুতি চলতেছে, সমদ্রুতি চললেও এর মধ্যে ত্বরণ থাকে, বুঝছো? কেন থাকে সেটা পরীক্ষায় আসে, আমরা সেটা ব্যাখ্যা করলাম। ব্যাখ্যাটা আর একটু তোমার ডিটেলস আলোচনা করতে পারি, তোমরা বইতে পড়ে নিতে পারো, আমি লিখলাম না এখানে। সেটা হচ্ছে যখন তোমার একটা বস্তু সমদ্রুতিতে চলে, তখন প্রতিটা বৃত্তাকার পথে প্রতিটি বিন্দুতে তার বেগের দিক হবে ওই বিন্দুতে, হ্যাঁ, বৃত্তের স্পর্শক বরাবর। ফলে প্রতিটা বিন্দুতে যে স্পর্শগুলো আমরা আঁকবো, এই স্পর্শগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হবে। অর্থাৎ আমরা বলতে পারি যেহেতু বেগের দিক হচ্ছে স্পর্শক বরাবর এবং বৃত্তাকার পথের প্রতিটি বিন্দুতে স্পর্শকের দিক ভিন্ন ভিন্ন, বুঝছো? তাহলে আমরা বলতে পারি প্রতিটি বিন্দুতে বেগের দিকের পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে মান এক থাকলেও দিকের পরিবর্তন হচ্ছে, ফলে বেগেরও পরিবর্তন হচ্ছে। আর যেখানে বেগের পরিবর্তন আছে সেখানে ত্বরণ থাকে। এই কারণে সমদ্রুতিতে চললেও এই বস্তুটির
কী থাকে, ত্বরণ থাকে। তাহলে অনুধাবন প্রশ্ন আসলে আশা করি এটা আনসার করতে পারবো। প্রশ্নটা কীরকম হবে, বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে, ঠিক আছে। আচ্ছা, এটা অনুধাবনে আসবে। আর সুসমবৃত্তীয় গতির সংখ্যাটা আসবে তোমার জ্ঞানমূলকে 1 মার্কের জন্য। আচ্ছা, এবার আমরা পড়াবো কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণটা কি? একটু আগে আমরা যেটা আলোচনা করলাম যে বস্তুটি সমদ্রুতিতে চললেও তার মধ্যে ত্বরণ থাকতেছে, কারণ তার বেগের পরিবর্তন হচ্ছে। এই যে ত্বরণ থাকতেছে বা ত্বরণ আছে, এই ত্বরণটা কোন দিকে হয় আমরা দেখাবো একটু পরে। এই ত্বরণ হচ্ছে বৃত্তের কেন্দ্র বরাবর বা বৃত্তাকার পথের কেন্দ্র বরাবর। এই কারণে এই ত্বরণকে বলে তোমার কেন্দ্রমুখী ত্বরণ। অর্থাৎ এক্ষেত্রে বেগের যে পরিবর্তন করতেছে, বেগের পরিবর্তনের দিকটা মূলত বৃত্তের কেন্দ্র বরাবর। ফলে এখানে যে ত্বরণটা সৃষ্টি হবে, বেগের দিকের পরিবর্তনের কারণে বা অনুরোধ ধরে বেগের পরিবর্তনের কারণে যে ত্বরণটা সৃষ্টি হবে, সেই ত্বরণটা হবে কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে কেন্দ্রমুখী ত্বরণের সংজ্ঞাটা আমরা এখন লিখব, ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আমরা এই বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থেকে এটা লেখালে আমরা এটা মুখে ব্যাখ্যা করে দিলাম, তোমরা বই থেকে পড়ে নেবে। আচ্ছা, এবার আসো কেন্দ্রমুখী ত্বরণ কাকে বলে আমরা সেটা এখন দেখব। সংজ্ঞাটা আগে লিখি আমরা। কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ। আচ্ছা, সংজ্ঞাটা কি দেখো, কোন বস্তুকণা যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে, কোন বস্তুকণা যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন বৃত্তের ব্যাসার্ধ বরাবর এবং কেন্দ্রের অভিমুখে বস্তুকণার উপর যে ত্বরণ ক্রিয়া করে তাকে কেন্দ্রমুখী ত্বরণ বলে। ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে একটা ধর আমরা বৃত্ত আঁকলাম, বৃত্তাকার পথে একটা বস্তু দ্বারা ঘুরতেছে। আমরা দেখেছি একটু আগে যে স্পর্শ বরাবর বেগের দিক হবে। তাহলে এখানে আমরা দেখাবো একটু পরে যে কেন্দ্র বরাবর ব্যাসার্ধ বরাবর এবং কেন্দ্র অভিমুখে তোমার একটি ত্বরণ কাজ করে। সেই ত্বরণটাই হচ্ছে তোমার কেন্দ্রমুখী ত্বরণ। হ্যাঁ, আচ্ছা, তো সংজ্ঞাটা কি, বস্তুকণা যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন বৃত্তের ব্যাসার্ধ বরাবর এবং কেন্দ্রের অভিমুখে বস্তুকণার উপর যে ত্বরণ ক্রিয়া করে, হ্যাঁ, তাকে আমরা বলবো কেন্দ্রমুখী ত্বরণ। এই ত্বরণটার দিক হবে এই বরাবর, দেখো, ব্যাসার্ধ বরাবর এবং কেন্দ্রের অভিমুখে। আচ্ছা, এখন এই কেন্দ্রমুখী ত্বরণ কতটুকু হয় বা কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা আমরা নির্ণয় করব। আচ্ছা, কীভাবে করে দেখো, হ্যাঁ, কেন্দ্রমুখী ত্বরণের আমরা দিকটা বলছি যে কেন্দ্র বরাবর, এই কারণে এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। এখন এটার মান কত হবে সেটা আমরা এখন বের করে দেখাবো। দিকটাও দেখাতে পারি যে কীভাবে এটা তোমার কেন্দ্র বরাবর হলো, সেটা আমরা এখন দেখাবো। তাহলে আমরা এই টপিকটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ নির্ণয়। কেন্দ্রমুখী ত্বরণ নির্ণয়। আচ্ছা, কিভাবে নির্ণয় করবো দেখো, আমরা একটা বৃত্তাকার গতি বিবেচনা করি। ধরো একটা বস্তু বৃত্তাকার হতে ঘুরতেছে ও বিন্দুকে কেন্দ্র করে। এই বিন্দুটা হচ্ছে আমাদের ও বিন্দুকে কেন্দ্র করে একটা বস্তু বৃত্তাকার হতে ঘুরতেছে। ধরো ব্যাসার্ধ হচ্ছে আর, কার ব্যাসার্ধ? বৃত্তাকার পথের ব্যাসার্ধ হচ্ছে তোমার আর, এইটা ধরো আর। ধরো কোনো এক মুহূর্তে বা কোনো এক সময়ে বস্তুটি থাকে পি বিন্দুতে। কোথায় থাকে? পি বিন্দুতে। তো পি বিন্দুতে বেগ কোন দিকে হবে? আমরা একটু বলছি যে বেগ হবে বৃত্তাকার পথের বা বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের তোমার স্পর্শক বরাবর বা বৃত্তাকার পথের স্পর্শক বরাবর। তাহলে পি বিন্দুতে বেগ হবে এই স্পর্শক বরাবর। ধরে নিচ্ছি এই পি বিন্দুতে বেগ হচ্ছে v1। এটা হবে একটা ভেক্টর রাশি, যেহেতু তার মানও আছে, দিকও আছে। এবার ধরো একটা ক্ষুদ্র সময় ডেল টি,
যেহেতু এটা ঘুরতেছে, এটা তার সবসময় পি বিন্দু থাকবে না, এটা ঘুরবে। হ্যাঁ, এটা এখান থেকে এখানে আসবে, এভাবে ঘুরতে থাকবে। ধরো ডেল্টা টি সময়, ক্ষুদ্র একটা সময় ব্যবধান, ডেল্টা টি সময় ব্যবধানে বস্তুটি চলে আসলো তোমার কিউ বিন্দুতে। কোথায় আসলো? কিউ বিন্দু, কিউ বিন্দুতে চলে আসলো। তো কিউ বিন্দুতে আসলে তার বেগের মান এক থাকবে, কিন্তু দিক পরিবর্তন হবে। কারণ আমরা তো বলছি সমদ্রুতিতে চলমান, তাহলে বেগের মানে পরিবর্তন হবে না, কিন্তু দিক পরিবর্তন হবে। তাহলে এখানে ধরো বেগের যে দিক হলো স্পর্শক বরাবর, সব জায়গায় যেখানেই হোক সেটা ওই পয়েন্টে যে যে বিন্দুতে আমরা বেগ বের করবো সে বিন্দুতে বেগের দিক হবে ওই বিন্দুতে বৃত্তের স্পর্শক বরাবর। তো এখানে স্পর্শ বরাবর হয় বেগের দিক। এই বেগটাকে আমরা ধরে নিচ্ছি ভি টু। আচ্ছা, এখানে একটা ভাবে লক্ষ্য করবা বা খেয়াল করবা যে এখানে ভি1 এবং ভি2-র মান কিন্তু সমান, মান কিন্তু সমান, কারণ সমদ্রুতিতে চলে। তবে দিক যেহেতু ভিন্ন, আমরা দুইটাকে আলাদা আলাদা ভেক্টর দিলাম। একটা হচ্ছে ভি1 ভেক্টর, একটা হচ্ছে ভি2 ভেক্টর। তুমি ভি1 ভেক্টর সমান ভি2 ভেক্টর লিখতে পারবা না, কারণ এটা সমান ভেক্টর না, মান এক কিন্তু দিক আলাদা, বুঝছো? তবে এদের মান সমান। আমরা শুধু ভি1 সমান শুধু ভি2 ভেক্টর যদি তুলে দিই, শুধু মান বলি, তাহলে ভি1 সমান ভি2 লেখা যাবে। অর্থাৎ আমরা এটা লিখতে পারি ভি1 সমান ভি2, এটা লিখতে পারি, যেহেতু তোমার সমদ্রুতিতে চলে। কিন্তু ভি1 ভেক্টর ইজ নট ভি2 ভেক্টর। দুইটা ভেক্টর কিন্তু সমান না, কারণ মান এক হলেও দিকটা তোমার ভিন্ন দিক, বুঝছো? আচ্ছা, এখন এই যে বস্তুটি পি থেকে কিউতে আসলো, কত সময় আসলো? একটা ক্ষুদ্র সময়, ডেলটি সময় ব্যবধানে আসলো। এই সময়ে ধরে নিচ্ছি যে থিতা কোণ অতিক্রম করে, বস্তুটি থিতা কোণ অতিক্রম করে ধরে নিচ্ছি। কত সময়? ডেলটি সময়। এখন আমরা ত্বরণ বের করবো। কীভাবে ত্বরণ বের করবো? খেয়াল করো, ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তনের হার। তো আমাদের বস্তুটি পি থেকে কিউতে আসতেছে ডেলটি সময় ব্যবধানে। এখন এই সময় ব্যবধানে বেগের পরিবর্তন কতটুকু হয়? বেগের পরিবর্তনটা যদি আমরা বের করতে পারি, তাহলে বেগের পরিবর্তনটাকে আমরা ডেলটি দ্বারা যদি ভাগ করি, তাহলে কিন্তু আমরা ত্বরণ পেয়ে যাচ্ছি, বুঝছো? তাহলে আমাদের এখন কতটুকু বেগের পরিবর্তন হচ্ছে পি থেকে কিউতে যাওয়ার কারণে, সেটা আমরা এখন বের করব। কীভাবে বের করব? বেগের পরিবর্তন সাধারণত বের করা হয় শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করে। এখানে পি বিন্দুতে বস্তুটির বেগ ছিল ভি1, আর ই বিন্দুতে বেগ হয়েছে ভি2। তাহলে পি থেকে কিউতে যাওয়াতে বেগের পরিবর্তন কত হবে? ভি2 মাইনাস ভি1, এটা অবশ্যই ভেক্টর হবে। এই যে বেগের পরিবর্তন করতেছে, এটা কত সময় করতেছে? ডেল্টাটি সময় ব্যবধানে। কারণ আমরা তো আগেই বলছি যে পি থেকে কিউতে যায় ডেল্টাটি সময় ব্যবধানে। তাহলে আমরা বলতে পারি ডেলটি সময় ব্যবধানে বেগের পরিবর্তন ডেল ভি সমান, এটা হবে ডেল ভি, বেগের পরিবর্তন। তো কতটুকু হবে সেটা? ভি2 মাইনাস ভি1, শেষ বেগ বিয়োগ আদি বেগ, ভেক্টর বিয়োগ করতে হবে, বুঝছো? তো এখন এই ভি2 থেকে ভি1 এখানে বিয়োগ করা আসলে দেখানো যাবে না, হ্যাঁ, আমরা এই আলাদা করে দেখাবো। তবে আমরা যদি ভি2কে এখানে পিছনের দিকে বর্ধিত করি, তাহলে এই ভি1-এর সাথে থিতা কোণ উৎপন্ন করবে। অর্থাৎ এই কোণটা যদি থিতা হয়, এই কোণটাও তোমার থিতা হবে। আচ্ছা, আসো এবার আমরা এখন দেখাই যে তোমার ডেল বি কতটুকু হয় বা বেগের পরিবর্তন কতটুকু হয়, সেটা আমরা দেখাবো। কীভাবে দেখাবো? আমরা ভেক্টর চ্যাপ্টার আমরা পড়াইছিলাম যে বেগের যোগ, আমরা বেগের যোগ দেখাইছি, কিন্তু বিয়োগটা আসলে ছিল না এখানে। বাট এখন দেখাবো বিয়োগটা আসলে আমরা আলাদা করে কিছু না, যোগ যেহেতু আমরা পড়ছি, যোগের মাধ্যমে আমরা বিয়োগ করব। কীভাবে? দেখো, এখানে আমরা এই ভি2 মাইনাস ভি1কে এভাবে লিখতে পারি ভি2 প্লাস মাইনাস ভি1, আমরা কিন্তু এটা লিখতে পারি, হ্যাঁ। অর্থাৎ ডেল বি সমান আমরা ভি2 মাইনাস ভি1 না লিখে লিখতে পারি ভি2 প্লাস মাইনাস ভি1। মাইনাস ভি1টা কি? মাইনাস ভি1টা হচ্ছে অ্যাকচুয়ালি ভি1-এর বিপরীত ভেক্টর। তোমরা ভেক্টর পড়ছো, বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর মানে হচ্ছে যখন দুটি ভেক্টরের মান সমান হবে কিন্তু দিক বিপরীত হবে, তখন আমরা সেটাগুলো বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর ক্ষেত্রে আমরা দেখেছি যে এ ইকুয়াল মাইনাস বি, এ ইকুয়াল বি লেখা যাবে না। সমান ভেক্টরের ক্ষেত্রে এ ইকুয়াল বি লেখা যাবে, যেহেতু এদের মান সমান, দিকও একই দিক। কিন্তু বিপরীত ভেক্টরের ক্ষেত্রে এ ও বি এর মান সমান হবে কিন্তু দিকটা বিপরীত হবে, তখন আমরা লিখবো এ ইকুয়াল মাইনাস বি।
তাহলে বি ওয়ানের বিপরীত ভেক্টর হবে মাইনাস বি ওয়ান, মাইনাস বি ওয়ান, বুঝছো? তাহলে আমরা বি টু সাথে বি টু থেকে বি ওয়ান বিয়োগ না করে আমরা বি টুর সাথে মাইনাস বি ওয়ান যোগ করা একই কথা, বুঝছো? এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি বি টু থেকে বি ওয়ান বিয়োগ করা, ঠিক আছে? অর্থাৎ যোগের মাধ্যমে আমরা বিয়োগ করবো। তাহলে আমরা দুটি ভেক্টর যোগ করব, সেটা একটা হচ্ছে ভি টু আর একটা হচ্ছে মাইনাস ভি ওয়ান, অর্থাৎ ভি ওয়ানের বিপরীত ভেক্টর আমরা যোগ করবো বি টু এর সাথে। তাহলে আমরা পেয়ে যাব ভি টু মাইনাস ভি ওয়ান। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ আমরা যেহেতু যোগ শিখছি আমরা যোগের মাধ্যমে করব। তো এখন ডেল বি হবে অ্যাকচুয়ালি কি, ভি টু এবং মাইনাস ভি ওয়ানের লব্ধি, বুঝছো? লব্ধি বা ভেক্টর যোগফল। তো এটা আমরা কীভাবে করবো? এটা আমরা ভেক্টর যোগের সাধারণ সূত্র দিয়ে করতে পারি, সামুদ্রিক সূত্র দিয়ে করতে পারি, আমরা ত্রিভুজ সূত্র দিয়েও করতে পারি। তো সাধারণ সূত্রটা খুবই সহজ, আমরা সেটা দিয়ে দেখাই। তো আমরা আমার দুটো জিনিস দরকার, একটা হচ্ছে ভি টু দরকার আর একটা হচ্ছে মাইনাস ভি ওয়ান দরকার। হ্যাঁ, তো আমরা সাধারণ সূত্র কী বলছি? আমরা সাধারণত বলছি যে কীভাবে দুটি ভেক্টর আমরা যোগ করবো। সে যেমন এ এবং বি দুটি ভেক্টর আছে, তো কীভাবে যোগ করি? সাধারণ সূত্রে আমরা বলছিলাম এ ভেক্টরের সাথে বি ভেক্টর যোগ করতে হবে এইভাবে যে এ এর শীর্ষবিন্দুতে বি এর পাদবিন্দু স্থাপন করতে হবে। হ্যাঁ, বুঝছো? অর্থাৎ এ এর মাথায় বি বসাইতে হবে, সহজ হিসাব। এ এর মাথায় বিকে বসাইতে হবে, বসানোর পর এ এর পাদবিন্দু এবং বি এর শীর্ষবিন্দু যোগ করে দিবে। ব্যাস, যেই যোগ সংযোগ রেখা যেটা পাওয়া যাবে সেই রেখাটাই হচ্ছে এ প্লাস বি। তো আমরা এখানে ঠিক তাই বি টুর সাথে মাইনাস বি ওয়ান যোগ করবো। তাহলে বি টু ভেক্টরের শীর্ষবিন্দুতে অর্থাৎ মাথায় আমরা মাইনাস বি ওয়ান ভেক্টর স্থাপন করব, বসাবো। বসানোর পর ভি টু এর পাদবিন্দু এবং মাইনাস বি ওয়ান শীর্ষবিন্দু যোগ করে দেবো। যে সংযোগ রেখা পাওয়া যাবে, যে রেখাটা আসবে তৈরি হবে, সেই রেখাটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডেল ভি, বুঝছো? আমরা এখন এটা করতেছি কীভাবে দেখো। আমরা ভি টু মূলত এইখানে আছে, ভি ওয়ান মূলত এখানে আছে, এই দুইটার আমরা অ্যাকচুয়ালি যোগ করবো, বি টুর সাথে মাইনাস বি ওয়ান যোগ করবো। তো যোগ করতে হলে আমরা এটাকে আলাদা করে আঁকতে হবে। তাহলে প্রথমে আমরা বি টু আঁকি। বি টুটা কী দেখো? এই ভেক্টর, এই যে এই ভেক্টর হচ্ছে আমাদের বি টু। তাহলে এর সমান এবং সমান্তরাল একটা রেখা তোমাকে আঁকতে হবে, সমান এবং সমান্তরাল, অর্থাৎ অন্য একটা জায়গায় আমরা স্থাপন করবো বি টুটাকে। কীভাবে স্থাপন করবো? তার সমান দৈর্ঘ্যে এবং তার সমান্তরাল একটা সরলরেখা আমরা আঁকবো বা এরো দেবো, সেই রেখাটাই হচ্ছে বি টু। তাহলে দেখো কীভাবে করি, এই হচ্ছে আমাদের ভি টু, দেখছো মিলছে? এই যে ভি টু, এই ভি টু আর এই ভি টু সেম না, সমান এবং সমান্তরাল। আচ্ছা, এবার আমরা ভি টুর সাথে যোগ করবো মাইনাস ভি ওয়ান। তো আগে ভি ওয়ান জানতে হবে, তারপর না তোমার মাইনাস ভি ওয়ান আসবে, তাই না? মূলটার জেনে তুমি তার বিপরীত ভেক্টরটা পাবা। তো ভি ওয়ানটা আমরা স্থাপন করি। আচ্ছা, তো এখন দেখো এই আমরা ভি ওয়ানটা কোথায় স্থাপন করবো? এই তো ভি ওয়ানটাকে স্থাপন করবো ভি টু এর শীর্ষবিন্দু। আমরা একটু বলছি আমরা মূলত ভি টু এর শীর্ষবিন্দুতে মাইনাস ভি ওয়ান স্থাপন করবো। তো মাইনাস ভি ওয়ান কী হবে সেটা জানার জন্য তোমার আগে ভি ওয়ানটা দেখাইতে হবে। আচ্ছা, ভি ওয়ানটা দেখো, এই যে এই ভেক্টরটা হচ্ছে ভি ওয়ান, এটা হচ্ছে ভি ওয়ান। তাহলে আমরা এটাকে আঁকি। এটাকে তুমি এখানে আঁকতে পারো, এই হচ্ছে ভি ওয়ান, এটা হচ্ছে ভি ওয়ান। হ্যাঁ, আচ্ছা, এবার মাইনাস ভি ওয়ান কী হবে? মাইনাস ভি ওয়ান হবে তোমার এটা উল্টাটা, এটা হচ্ছে তোমার মাইনাস ভি ওয়ান। এই ভি ওয়ান এটা, মাইনাস ভি ওয়ান এই হচ্ছে মাইনাস ভি ওয়ান। খেয়াল করো, আমরা ভি ওয়ান আছি, এই যে আমাদের ভি ওয়ান, এই রেখাটাই আমরা এখানে স্থাপন করছি, সমান দৈর্ঘ্য দিতে হবে। এই দেখো, এটার যতটুকু দৈর্ঘ্য একটু বড় হয়ে গেছে, ছোট হবে। এটার দৈর্ঘ্য যতটুকু, আমাদের ভি ওয়ান দৈর্ঘ্য যতটুকু হবে বি টু দৈর্ঘ্য ততটুকু হবে, কারণ মান সমান। তো আমরা ভি টু এখানে আছি, দেখো বি টুর মাথায় আমরা ভি ওয়ান আছি। যে ভি ওয়ানটা কোন দিকে দেখো তো, এবার তির্যকভাবে নিচের দিকে, তির্যকভাবে নিচের দিকে, আমাদের এটাও তির্যকভাবে নিচের দিকে। হ্যাঁ, আচ্ছা, তো ভি ওয়ান আমরা আঁকলাম। এখন আমাদের অ্যাকচুয়ালি ভি ওয়ান তো যোগ করবো না, যোগ করবো কাকে? মাইনাস ভি ওয়ানকে। ভি ওয়ান আঁকার পর মাইনাস ভি ওয়ান আঁকছি উল্টা দিকে, অর্থাৎ ভি ওয়ান যদি এদিকে হয় মাইনাস ভি ওয়ান হবে তার উল্টা দিকে, ঠিক আছে? এবার আমরা মাইনাস ভি ওয়ান আঁকলাম। আঁকার পরে দেখো এবার বি টুর সাথে মাইনাস ভি ওয়ান যোগ করবো। কীভাবে? দেখো, বি টু এর শীর্ষবিন্দুতে বা মাথায় মাইনাস ভি ওয়ান স্থাপন করছি। স্থাপন করার পর ভি টু এর পাদবিন্দু এবং মাইনাস ভি ওয়ান শীর্ষবিন্দু যোগ করে দাও। এই যে এই আমরা যোগ করে দিলাম। এই যে যোগ করে দিলাম, এই যোগফলটা অ্যাকচুয়ালি তোমার ভি টু আমরা এখানে দেখাই। এই যোগফল যেটা সংযোগ রেখা পেলাম এখন, এটাই হচ্ছে আমাদের ডেল ভি, এটাই হচ্ছে ডেল ভি। খেয়াল করো, ডেল ভির দিক কোন দিকে?
বাম দিকে। বাম দিকে মানে কি, এখানে যদি চিন্তা করো তাহলে কোন দিকে, বাম দিকে মানে কি, কেন্দ্র। বাম দিকে মানে হচ্ছে এই দেখো এখানে আমরা মূলত ভেক্টরটা বিয়োগ হবে এইখানে, এখানে আঁকা সম্ভব হচ্ছে না দেখে আলাদা আঁকলাম। তাহলে ডেল বিটার দিক কোন দিকে দেখা যাচ্ছে দেখছো, বাম দিকে। এই দেখো এখানে চিন্তা করো বাম দিকে, বাম দিক কি আছে, কেন্দ্র আছে। তার মানে বোঝা যাচ্ছে বেগের পরিবর্তনটা অর্থাৎ ডেল বি কেন্দ্র অভিমুখী। বেগের পরিবর্তন কেন্দ্র অভিমুখী। যেহেতু বেগের পরিবর্তনটা কেন্দ্রের দিকে হচ্ছে, আমরা বলতে পারি ত্বরণও কেন্দ্রের দিকে থাকবে, কারণ বেগের পরিবর্তন থাকে আছে মানেই হচ্ছে এখানে ত্বরণ আছে। এখন আমরা ডেল বি পেয়ে গেলাম, তো ডেল বিটাকে যদি ডেলটি দ্বারা ভাগ করতে পারি তাহলে আমরা ত্বরণ পেয়ে যাব, বুঝছো। এবার আসো আমরা ত্বরণের রাশিমালা কতটুকু হবে, মান কত সেটা বের করব। কীভাবে বের করবো, এ ইকুয়াল ডেল বি বাই ডেল টি। আচ্ছা, এখন আসো এটা আমরা এই করতেছি এখানে। এই যে তোমার V1 এবং এই V2 এর মধ্যবর্তী কোণ কত, থিটা। তাহলে এই কোণটা আমাদের হবে থিটা। এখন দেখো এই যে ত্রিভুজটা, এই যে OPQ একটা ত্রিভুজ, এখানে আমরা একটা ছোট করে একটা রেখা ধরো, OPQ একটা ত্রিভুজ। এই রেখাটা কেমন ত্রিভুজ আমরা একটু দেখি। এই ত্রিভুজে OP বাহুর দৈর্ঘ্য হচ্ছে ব্যাসার্ধ আর এর সমান, OQ দৈর্ঘ্য হচ্ছে ব্যাসার্ধ আর এর সমান। তাহলে এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। এর OPQ একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে যেই দুটো বাহু সমান তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এবার আসো আমরা এই ত্রিভুজের একটা নাম দিই, সে ধরো ABC। এর নাম দিলাম কি, ABC। এই যে ত্রিভুজটা ABC, এই ত্রিভুজেরও তোমার দুটো বাহু কিন্তু সমান। কীভাবে সমান, এই বিবাহু দেখো V2 ভেক্টর মান, V2 ভেক্টরের মান, AC বাহু V1 ভেক্টরের মান। আমরা তো আগেই বলছি V1 V2 এর মান কিন্তু সমান হবে, যেহেতু সমদ্রুতিতে চলে মান কিন্তু সমান। ফলে এই বিবাহু দৈর্ঘ্য V2 এর মান, AC বাহু দৈর্ঘ্য V1 এর মান, এদের মান যেহেতু সমান আমরা বলতে পারি AB সমান AC। অর্থাৎ দুইটা বাহু সমান, তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এইটাও সমদ্বিবাহু ত্রিভুজ। আবার এখানেও যে দুটি বাহু সমান AB এবং AC, তাদের মধ্যবর্তী কোণ থিটা, মধ্যবর্তী কোণ থিটা। তাহলে দেখো এই ত্রিভুজ OPQ এবং ABC উভয়ই সমদ্বিবাহু ত্রিভুজ এবং উভয় হচ্ছে সদৃশ, উভয় হচ্ছে সদৃশ, তবে সর্বসম না। সদৃশ সর্বসম না এই কারণে এখানে OP হচ্ছে আর, আর এখানে AB হচ্ছে V1 বা V2 এর মান, বুঝছো। দৈর্ঘ্য চেঞ্জ হবে, ভিন্ন হবে, তবে এটা সদৃশ। সদৃশ মানে হচ্ছে এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তোমরা স্কুলে পড়ে আসছো, দুটি ত্রিভুজ সদৃশ এর মানে হচ্ছে এই ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি OPQ এবং ABC সমদ্বিবাহু ত্রিভুজ পরস্পর সদৃশ, এটা আমরা বলতে পারি। তাহলে আমরা বলতে পারি OPQ ও ABC সমদ্বিবাহু ত্রিভুজ দুটি পরস্পর সদৃশ, পরস্পর সদৃশ। তাহলে আমরা লিখতে পারি অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাহলে দেখো আমরা বলতে পারি তোমার এই এখানে দেখো BC বাহুর অনুরূপ কোনটা, PQ বাহু। BC বাহুর অনুরূপ হচ্ছে PQ। AC এর অনুরূপ কোনটা, এই যে AC এর অনুরূপ হচ্ছে OQ। তাহলে আমরা বলতে পারি BC বাই PQ সমান AC বাই OQ। আবার দেখো এই যে অনুরূপ BC বাহু অনুরূপ হচ্ছে এখানে PQ বাহু, দেখছো PQ বাহু, যেহেতু এই কোণটা হচ্ছে থিটা। আচ্ছা, আর AC বাহুর অনুরূপ হচ্ছে আমাদের OQ বাহু। তাহলে আমরা BC বাই PQ সমান OC বাই OQ লিখতে পারি। এটা মুছে পারি, এটা কোনো কাজ নাই। এখান থেকে আমরা সাজায় লিখতে পারি BC বাই AC ইকুয়াল PQ বাই OQ, PQ বাই OQ। এখন আসো BCটা কি। আচ্ছা, BCটা আমরা বুঝতে পারছি না। BCটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ডেল ভি, BCটা হচ্ছে আমাদের ডেল ভি। তাইলে আমরা BC হচ্ছে ডেল ভি ভেক্টরের মান, ডেল ভেক্টরের মান। তাহলে আমরা BCর পরিবর্তে লিখতে পারি ডেল ভি এর মান। এখন আসো AC, ACটা কি, ACটা হচ্ছে আমাদের এই V1 V2 এর মান। V1 V2 এর মান কি হবে, সমান হবে না, যেহেতু সমদ্রুতি চলে V1 V2 এর মান সমান হবে। আমরা ধরে নিচ্ছি, ধরি
V1 সমান V2 সমান V, অর্থাৎ যেই সমদ্রুতি চলে তাকে আমরা ভি ধরলাম, যেহেতু মান সমান এই মানটাকে আমরা কি ধরছি, ভি ধরছি। তাহলে এসির উপরে অর্থাৎ আমরা লিখি ভি ইকুয়াল পি কিউটা কি দেখো, খেয়াল করো, পি কিউ হচ্ছে এখানে পি থেকে কিউ বিন্দুর দূরত্ব। বস্তুটি ছিল পি বিন্দুতে, আসছে কোথায়, কিউ বিন্দুতে। তাহলে পি কিউটা কি অ্যাকচুয়ালি সরণ, পি কিউটা হচ্ছে অ্যাকচুয়ালি সরণ। আচ্ছা, সরণ আমরা কীভাবে বের করি, এস ইকুয়াল ভিটি, যেহেতু সমদ্রুতি চলে আমরা বলতে পারি সরণ এস ইকুয়াল হবে ভিটি। এই ক্ষেত্রে ভি ইন্টু ডেলটি হবে, কারণ সময় ব্যবধান ডেলটি আমরা বলছিলাম, প্রথমে বলছি সময় ব্যবধান ডেলটি, পি থেকে কিউতে আসে ডেলটি সময় ব্যবধান। তাহলে পি কি হচ্ছে সরণ, সরণের সূত্র হচ্ছে তোমার এস ইকুয়াল ভিটি। তাহলে এখানে পি কিউ হবে ভি ইন্টু ডেল্টা টি। আচ্ছা, এবার আসো ও কিউটা কি, ও কিউটা হচ্ছে ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ আর, ঠিক আছে, এই ও কি হচ্ছে ব্যাসার্ধ আর। এখন দেখো আমরা একটু সাজাবো, কীভাবে সাজাবো, আমরা মূলত ত্বরণ বের করতেছি, কেন্দ্রমুখী ত্বরণ এ। ত্বরণ এক্ষেত্রে হবে বেগের পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন। এক্ষেত্রে ডেলটি সময়ে বেগের পরিবর্তন হচ্ছে ডেল ভি, তাহলে ত্বরণ হবে ডেল ভি ডিভাইড বাই ডেলটি। দেখো এই ডেল ভি এবং ডেলটি আমাদের এই সমীকরণে আছে, তবে এটা ডেল ভি বাই ডেলটি আকারে নাই, বুঝতে পারছেন, আছে যেমন ডেল ভি এখানে আছে আর ডেলটি এখানে আছে, একটা বাম পাশে আছে একটা ডাইন পাশে আছে, আমরা দুইটা ভাগফল করতে হবে, তাহলে এক পাশে নিয়ে আসতে হবে। আমরা যদি ডেলটিটাকে বামে নিয়ে আসি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, ডেলটি বামে নিয়ে আসলে আমরা ডেল ভি বাই ডেলটি পাবো, কারণ বামে আসলে এটা নিচে চলে আসবে। আর এখানে যে ভি আছে, ভিটাকে আমি সরাই দিই, ডানে নিয়ে যাই, তাহলে সেটা উপরে চলে যাবে। অর্থাৎ আমরা এই বাম পাশের ভিকে ডানে নিয়ে যাব উপরে, আর ডান পাশের ডেলটিকে বামে নিয়ে আসবো নিচে, এক্সচেঞ্জ হবে। এটা কী করবো, এক্সচেঞ্জ করবো, বিনিময় করবো। তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, দাঁড়াচ্ছে ডেল ভি বাই ডেল টি ইকুয়াল, এখানে অলরেডি উপরে ডান পাশে উপরে অলরেডি একটা ভি আছে দেখো, আর নিচের এই ভিটাও বাম পাশের এই নিচের ভিটা উপরে চলে আসবে, তাহলে ভি ইন্টু ভি কী হবে, ভি স্কোয়ার, আর নিচে কী থাকবে, আর ভি স্কোয়ার বাই আর। তাহলে আমরা পেয়ে গেছি যে ডেল ভি বাই ডেল টি সমান ভি স্কোয়ার বাই আর। এই ডেল ভি বাই ডেল টি হচ্ছে এখানে ত্বরণ, এটাই হচ্ছে আমাদের কেন্দ্রমুখী ত্বরণ। আমরা আগে কিন্তু দেখাছিলাম বেগের পরিবর্তন কেন্দ্রমুখী হয়, চিত্র এঁকে দেখাইছি। তাহলে এই ত্বরণটা যেটা পাবো সেটাও কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে আমরা বলতে পারি এ সমান ভি স্কোয়ার বাই আর, আমরা পাইছি ডেল ভি বাই ডেল টি সমান ভি স্কোয়ার বাই আর ডেল ভি বাই ডেল টি মানে হচ্ছে এ বা ত্বরণ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং কেন্দ্রমুখী ত্বরণ এ সমান ভি স্কোয়ার বাই আর, বুঝছো, এ হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণের সূত্র, এ সমান ভি স্কোয়ার বাই আর। তার মানে ভি যত বাড়বে এ তত বাড়বে, আর তত বাড়বে এ তত কমবে। এখন আসো, যেখানে ত্বরণ আছে সেখানে কিন্তু বলও আছে, যেই বস্তুটি ঘুরতেছে বৃত্তাকার পথে সুষমবৃত্তীয় গতিতে, তার একটা ভর যদি হয় এম, তাহলে আমরা বলতে পারি এখানে একটা বল কাজ করে, সেই বলটা হচ্ছে এফ, এফ সমান হবে এম এ, নিউটনের সেকেন্ড ল অনুযায়ী। আচ্ছা, তাহলে দেখো আমরা এই বলতে পারি এ যেহেতু এটা বি স্কোয়ার বাই আর আমরা পাইছি, এখন আমরা এই যদি ভরটাকে এম ধরি, কার, ঘূর্ণনরত বস্তুর ভর যদি আমরা এম ধরি, দেখো ঘূর্ণনরত বস্তুর ভর এম হলে কেন্দ্রমুখী বল এফ সমান এম এ, এফ সমান এম এ, নিউটনের সেকেন্ড ল, বা এফ সমান বলা যায়, যেহেতু এখানে কেন্দ্রমুখী ত্বরণ আছে, এখানে কেন্দ্রমুখী বলও আছে, তাহলে এফ সমান হবে এম ভি স্কোয়ার বাই আর। এর পরিবর্তে আমরা লিখলাম ভি স্কোয়ার বাই, যেটা আমরা একটু আগে পেলাম। তাহলে এখান থেকে আমরা কেন্দ্রমুখী বলও বলতে পারি, কেন্দ্রমুখী বল হচ্ছে এফ সমান এম ভি স্কোয়ার বাই আর। কেন্দ্রমুখী বলটা একটু ধারণা দিই, কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন এই কেন্দ্র বরাবর এই কেন্দ্রমুখী বলটা প্রয়োগ করতে হয়, হ্যাঁ, না হলে বস্তুটি বৃত্তাকার পথে থাকতে পারবে না। যেমন একটা উদাহরণ দিই, তোমরা জানো যে সূর্যের চারপাশে আমাদের পৃথিবী ঘুরে বৃত্তাকার পথে, এক্ষেত্রে এই পৃথিবী ঘোরার জন্য একটা কেন্দ্রমুখী বলের প্রয়োজন হয়, সেই বলটা হবে এফ সমান এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এই বলটা কোত্থেকে আসে, তোমরা জানো সূর্য এবং পৃথিবীর মধ্যে একটা আকর্ষণ বল আছে, মহাকর্ষ বল। মূলত এই মহাকর্ষ বলটা এখানে কেন্দ্রমুখী বল হিসেবে
ক্রিয়া করে, বুঝছো? যার ফলে এই অর্থাৎ সূর্যের আকর্ষণ বলটা পৃথিবীর উপর পুরোটাই কেন্দ্রমুখী বল বা বৃত্তাকার গতি সৃষ্টি করতে ব্যয় হয়ে যায়, কারণ এই কেন্দ্রমুখী বল ছাড়া বৃত্তাকার গতি সৃষ্টি করা যাবে না, বুঝছো? তাহলে পৃথিবীর উপর সূর্যের আকর্ষণ বলটা পুরোটাই সম্পূর্ণভাবেই চলে যায় কেন্দ্রমুখী বল সৃষ্টি করতে বৃত্তাকার গতির জন্য, পৃথিবীর বৃত্তাকার গতির জন্য। এই কারণে পৃথিবী নির্দিষ্ট কক্ষপথেই ঘুরে কখনোই সূর্যের দিকে যায় না, অর্থাৎ এক্ষেত্রে আকর্ষণ বলটা ইফেক্টিভ আর থাকে না, পুরোটাই ওই বৃত্তাকার পথে বা এই গতিশীল বস্তুর জন্য যে কেন্দ্রমুখী বল সেই কেন্দ্রমুখী বল তৈরিতেই ব্যয় হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ছোট্ট উদাহরণ দ্বারা তোমরা বুঝলাম। তোমরা একটা ডিলকে, একটা পাথরের টুকরাকে যদি রশিতে বেঁধে ঘুরাও, তাহলে দেখবে হাতে একটা টান পড়ে, বা হাত দিয়ে তুমি একটা টান দিচ্ছ, কিন্তু হাতে একটা চাপ পড়ে, টান পড়ে। এই টানটাই হচ্ছে মূলত কেন্দ্রমুখী বল, এবং এই বলটা দেখো নির্ভর করবে ভরের উপর, m v²/r, বেগের উপর এবং আর এর উপর। আমরা প্রমাণ দেখাই, যদি ভর বেশি হয় তাহলে কিন্তু m বাড়বে। উদাহরণ কি, ছোট একটা পাথর তুমি ঘুরাও রশিতে বেঁধে, আর ছোট একটা পাথরের পরিবর্তে একটা আস্ত একটা ইট ঘুরাও, দেখবা টের পাবে তুমি যে হাতের মধ্যে চাপ অনেক বেড়ে গেছে। কারণ কি, সূত্র অনুযায়ী m বাড়লে f বাড়বে। এবার আসো, তুমি আস্তে ঘুরাও, যতটুকু চাপ পড়বে, জোরে ঘুরালে তার চেয়ে বেশি চাপ পড়বে, কারণ বেগ v বাড়লে আমাদের f বাড়বে। ক্লিয়ার হয়েছে? এই হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল। আচ্ছা, এটাকে আর একটু চেঞ্জ করা যায়। তোমরা জানো রৈখিক বেগ এবং কৌণিক বেগের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে v = ওমেগা। এটা আমরা পড়াবো নিউটনের গড়ের বিদ্যাতে। কৌণিক বেগ হচ্ছে ওমেগা, ওমেগা। কৌণিক বেগটা কি, একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন একক সময়ে যেই কোণ অতিক্রম করে, সেটা হচ্ছে কৌণিক বেগ। এটাকে প্রকাশ করা হয় ওমেগা দ্বারা। এই কৌণিক বেগ ওমেগা, আর রৈখিক বেগ হচ্ছে আমরা ভি। আমরা জানি ভি এবং ওমেগার মধ্যে একটা সম্পর্ক হচ্ছে ভি সমান ওমেগা। এটা আমরা পড়াবো নিউটন বল বিদ্যাতে, এখানে না এটা। তাহলে আমরা বলতে পারি রৈখিক বেগ ভি এবং কৌণিক বেগ ওমেগা এর সম্পর্ক, এটা হচ্ছে ওমেগা, ডাব্লিউ না, ওমেগা এর সম্পর্ক ভি সমান ওমেগা আর। ওমেগা আর অর্থাৎ রৈখিক বেগ হচ্ছে কৌণিক বেগ এবং ব্যাসার্ধের গুণফল। তাহলে ভি সমান যেহেতু ওমেগা আর, আমরা এফ সমান কি লিখতে পারি? সুতরাং এফ সমান লেখা যায়, আমরা এফটাকে পাইছি এফ সমান m v²/r। এখানে লিখতে পারি এফ সমান m v² পরিবর্তে লিখব ওমেগা আর হোল² এখানে কি দাঁড়ায় m ওমেগা² r²r। আর কাটা যাবে, একটা থাকবে, এর সমান হবে m ওমেগা²r। তাহলে কেন্দ্রমুখী বলটা আমরা কৌণিক বেগ থেকে বের করতে পারি। রৈখিক বেগ থেকে বের করা যায় m v²/r, কৌণিক বেগ ওমেগা থেকে বের করা যায় m ওমেগা²r। এক্ষেত্রে দেখো ওমেগা যত বেশি হবে এর তত বেশি হবে। ওমেগা মানে কি, ঘূর্ণন স্পিড বেড়ে গেল। তুমি যদি খুব জোরে ঘুরাও ওমেগা বেড়ে যাবে, কারণ একক সময়ে সে বেশি কোণ অতিক্রম করবে। ওমেগা বাড়লে কিন্তু আমার একক বৃদ্ধি পাবে, ঠিক আছে? এই আমাদের মোটামুটি গতিবিদ্যার থিওরি শেষ। নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ অঙ্ক করাবো। তো তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।